প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকেও আবার আপনাদের সামনে হাজির হয়েছি বিজনেস আই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে। আহ, আজকে আমাদের মাঝে কথা বলার জন্য উপস্থিত আছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, অর্থনীতিবিদ, আপনাদের পরিচিত মুখ এবং স্বনামধন্য আহ, বাংলাদেশের খুবই স্বনামধন্য একজন ব্যাংকারও বলা চলে। তিনি ডক্টর আহসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI ও চেয়ারম্যান ব্র্যাক ব্যাংক। স্যার, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আপনি কেমন আছেন? আমি ভালো আছি এবং আমি এখানে উপস্থিত হয়েছি আমার নিজস্ব মন্তব্য দেওয়ার জন্য। প্রাতিষ্ঠানিক যেসব প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত তাদের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। অবশ্যই আজকে আমাদের আলোচনার বিষয় পুঁজিবাজারে বিনিয়োগ কতটা ঝুঁকিপূর্ণ। আসলে আপনি জানেন যে আমাদের পুঁজিবাজার এখন অনেক ভালো সময় পার করছে। আমরা বিশ্বের পুঁজিবাজারের এই মাসে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ষষ্ঠতম অবস্থান করছি এবং সামগ্রিকভাবে আমাদের লেনদেনের উন্নতি হয়েছে। আমাদের বাজারের বিভিন্ন যে কাঠামোগুলা, সবগুলো সেক্টরে, সবগুলো জায়গায় আমাদের একটি উন্নতি আমরা লক্ষ্য করছি। তো স্যার, আজকে আপনার কাছ থেকে এই পুঁজিবাজারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো, আপনার মতামত জানতে চাইবো। আপনার যে দীর্ঘ অভিজ্ঞতা, সেই দীর্ঘ অভিজ্ঞতা আজকে আমাদের যে বিনিয়োগকারী ভাই বোন তাদের সাথে আমরা শেয়ার করতে চাই। তো স্যার, প্রথমেই যদি বলেন যে বর্তমান পুঁজিবাজার কেমন দেখছেন এবং সামগ্রিকভাবে যদি আপনার কাছে মূল্যায়ন জানতে চাই এই পুঁজিবাজারের বর্তমান অবস্থা নিয়ে, আপনি কি বলবেন? দেখুন, পুঁজিবাজারের বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করতে গেলে আমাকে পুঁজিবাজারের যে এনভায়রনমেন্টে পুঁজিবাজারটা অপারেট করছে সেটাকে আবার বুঝতে হবে আমাকে। অর্থাৎ ওভারঅল কি ম্যাক্রো ইকোনমিক কন্ডিশন সেটার মধ্যে পুঁজিবাজারটা অপারেট করছে। ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের মধ্যে আমরা কি কি দেখি? আমরা দেখি যে লিকুইডিটি সিচুয়েশনটা কোথায়। একটা পুঁজিবাজারের অনেক সময়ই উত্থান পতন পুঁজিবাজারে হয় এবং এটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু প্রত্যেকটা উত্থান পতনের সাথেই কিন্তু কিছু কমন ভ্যারিয়েবল থাকে। সেই ভ্যারিয়েবলগুলো আমি একটু বিশ্লেষণ করব, কিন্তু আমি যেটা বলতে চাই প্রথমে আমি বলবো যে আমাদের ম্যাক্রো কন্ডিশনটা দেখতে হবে। আমরা দেখেছি আগেও যখন মনিটারি পলিসি একটু ঢিলে ঢালা থাকে, সহজ থাকে, টাকার মূল্য যখন একটু কম থাকে বা ইন্টারেস্ট রেটটা কম হয়, এই পরিবেশে কিন্তু অথবা ক্রেডিট এক্সপ্যানশন খুব বেশি হয় অথবা তারল্য খুব বেশি হয়, সেই কন্ডিশনটা পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে পরবর্তীতে। কারণ টাকাটা তখন ব্যাংকিং খাত থেকে বা উৎপাদনশীল বিনিয়োগের খাত থেকে সরাসরি সেকেন্ডারি মার্কেট পুঁজিবাজারে চলে যায়। সেকেন্ডারি মার্কেট কিন্তু তেমন মানে ডাইরেক্ট ভ্যালু এডিশন করে না। সেকেন্ডারি মার্কেটে কোম্পানির কোনো পরিবর্তন হয় না, কিন্তু কোম্পানির মূল্যের পরিবর্তনটা বেশি হয়। তো আমরা যেটা দেখতে চাই, কোম্পানির মূল্যের পরিবর্তন অবশ্যই হবে, অনেক বাড়বে, কিন্তু সেটা ফান্ডামেন্টালি ড্রিভেন হতে হবে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের সাথে ওই কোম্পানির যে ফাইন্যান্সিয়াল পজিশনটা শক্তিশালী হচ্ছে, সেই শক্তিশালী ফাইন্যান্সিয়াল পজিশনটাই কোম্পানির তাদের শেয়ারের মূল্যটাকে ঠিক করবে। সেটা হলে পরে কোনো সমস্যা নেই, সেটা তো আমরা চাই। একটা ভালো কোম্পানি প্রফিট বাড়ছে, তার শেয়ারের মূল্য বাড়বে। ডিভিডেন্ড বাড়ছে, শেয়ারের মূল্য বাড়বে। ডিভিডেন্ড দিক বা না দিক, তার যদি নেট অ্যাসেট ভ্যালু বাড়ে এবং তার যদি প্রফিট বাড়ে, অ্যাকাউন্টিং যদি সত্যি সত্যি ট্রান্সপারেন্ট এবং মানে আস্থাশীল হয়, তাহলে সেখানে অবশ্যই বিনিয়োগকারীরা যাবেন। সেটা নিয়ে কোনো দ্বিমতের কিছু নাই, ভালো কোম্পানিতে সবারই যাওয়া উচিত। এখন প্রশ্নটা হচ্ছে যে আমাদের বর্তমানের প্রেক্ষাপটে পুঁজিবাজারটা কিন্তু, পুঁজিবাজারের যে আশেপাশে যে লিকুইডিটি পজিশনটা আছে সেটা অনেক বেশি আছে। এক্সেস লিকুইডিটি বাংলাদেশ ব্যাংকই স্বীকার করছে যে এখানে প্রায় 2.5 লক্ষ কোটি টাকার মতো এক্সেস লিকুইডিটি আছে, যেটার মধ্যে প্রায় 50-60 হাজার কোটি টাকা একেবারেই অলসভাবে পড়ে আছে, মানে ট্রেজারি বিলের মধ্যেও সেটা নাই। এবং ট্রেজারি বিলের যে রিটার্ন সেটাও 2%-এর নিচে চলে আসছে শর্ট এন্ডের দিকে, শর্ট ম্যাচুরিটিগুলোর দিকে। তো এই খুব স্বল্প সুদে এই টাকা আদান প্রদান হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যায় যে বিনিয়োগ হচ্ছে না, প্রকৃত বিনিয়োগ আমি বলছি। তো কাজে এই পরিবেশে কিন্তু পুঁজিবাজারকে অস্থিতিশীল করে তুলতে পারে, সেটা একটা শঙ্কা। সেই জন্য আমি বললাম যে আমাকে আশেপাশের কন্ডিশনগুলোকে দেখতে হবে।
দ্বিতীয় জিনিস, আমরা ইন্টারন্যাশনালি দেখেছি অনেক জায়গাতেই, মিডল ইস্টের অনেকগুলো মার্কেট আমি স্টাডি করেছি, চাইনিজ মার্কেট স্টাডি করেছি, এবং অন্যান্য দেশেও দেখেছি যে পুঁজিবাজারের উত্থানটা কিন্তু সবসময় লিকুইডিটি ফেড হয়, অর্থাৎ লিকুইডিটি যাওয়ার মাধ্যমে পুঁজিবাজারটা উত্থান ঘটে বড় রকমের। এবং প্রত্যেকটা বাবল ফরমেশনের মূলে কিন্তু এক্সেস লিকুইডিটি থাকে। বাংলাদেশে সেই এক্সেস লিকুইডিটি এখন আছে, এবং বাংলাদেশে এখন অন্য বিনিয়োগ হচ্ছে না, কাজেই মানুষ পুঁজিবাজারের দিকে ঢুকছে। এটা স্বাভাবিক, কিন্তু এটা একটা অস্বাভাবিক মূল্য দিকে নিয়ে যেতে পারে পুঁজিবাজারকে, যেটা আমাদের কাছে কাম্য নয়। সে কারণেই আমি অনেক সময় একটা শঙ্কা প্রকাশ করি যে আমরা কি অতি দ্রুত যাচ্ছি, আমরা কি যেখানে হাঁটার দরকার সেখানে দৌড়াচ্ছি, তাহলে তো পরবর্তীতে আমাদের শ্বাসকষ্টে কষ্ট হবে এবং আমরা মাটিতে পড়ে যেতে পারি, ধরাশায়ী হয়ে যেতে পারি। কাজে আমাদেরকে একটু বুঝে শুনে বিনিয়োগ করতে হবে বর্তমান প্রেক্ষাপটে। অনেক ধন্যবাদ স্যার, অনেক সুন্দর করে ব্যাখ্যা সহ বলেছেন। কিন্তু আমরা দেখলাম যে কয়েকটি টিভি চ্যানেলে এবং আপনি একটি বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকারে বলেছেন এই বাজার এখনই থামাতে হবে, এবং এটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় সাধারণ বিনিয়োগকারীদের কাছে। তো বর্তমান সময়ের প্রেক্ষাপটে আপনি যদি বলেন যে কি কারণে আপনি ব্যাখ্যা সহ বলেছেন তারপরও এখনই থামাতে হবে বাজারকে, এই যে একটা কথা বললেন, তো এটা মানে এই বিষয়ে আরেকটু আমি একটু জানতে চাই আপনার কাছে যে কেন মনে হচ্ছে যে এখনই থামাতে হবে, আরেকটু গেলেই বা কি মানে কি ক্ষতিটা হবে? আমি কিন্তু বলি না যে এখনই এই মুহূর্তে এই লেভেলেই থামাতে হবে। আমি মনে করি যে পুঁজিবাজার যখন 7 থেকে 8-এর দিকে চলে যাবে তখন কিন্তু আমরা ডেঞ্জার জোনে ঢুকে যাব। আমাদেরকে বুঝতে হবে, আমি যদি একটা চলমান ট্রেনকে যদি আমি থামাতে চাই, আমাকে কিন্তু ব্রেকটা আগে থেকেই করতে হবে। এরপরেও কিন্তু ট্রেনটা হয়তো আধা মাইল চলে যাবে, কারণ আমি যদি হঠাৎ করে একটা ট্রেনকে থামিয়ে দিই সেটা কিন্তু উল্টে যাবে। হঠাৎ করে থামানো তো কোনো মতেই কাম্য নয়। কাজেই আমি যেটা বলছি যে থামানোর জন্য যেসব পলিসিগত ব্যবস্থাপনা সেটা এখন গ্রহণ করতে হবে, যেটার মাধ্যমে আমি আস্তে আস্তে ব্রেকটাকে নামিয়ে ফেলবো। ট্রেনটা চলবে কিন্তু ট্রেনের গতিটা কমে যাবে, ট্রেনের গতিটা কমে স্টেশনের জায়গায় গিয়ে ট্রেনটা থেমে যাবে। কিন্তু এখন যদি আমরা না দিই, ট্রেনটা দেখা যাবে যে আনকন্ট্রোলড একটা ব্রেকলেস ট্রেনের মতো চলে যাবে, এবং আলটিমেটলি কিন্তু এটা একটা ক্র্যাশ করবে সেই ট্রেন। সেটা তো কাম্য নয়। তো আমার জিনিসটাকে মিস ইন্টারপ্রেট করলে হবে না। আমি মনে করি যে 7 থেকে 8-এর মাঝখানে বাজার থাকতে পারে, কিন্তু 8 ক্রস করে যখন 9-10-এর দিকে যাবে, তারপরে আরো ধাস করে 11-12 হয়ে যাবে, তখন কিন্তু এটাকে থামানো যাবে না। তখন কিন্তু গড্ডালিকার মতো, আমরা তো আগে দেখেছি 96-এ দেখেছি, 2010-11-তে দেখেছি, সাধারণ বিনিয়োগকারীরা যারা পিপিলিকার মতো মরতে আসে তারাই কিন্তু মারা পড়বেন। যারা স্মার্ট বিনিয়োগকারী, যারা ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা কিন্তু তখন তাদের শতরঞ্জি নিয়ে তারা চলে গেছেন তাদের বাড়িতে, ধরা খাবেন সাধারণ মানুষ। সেই কারণে আমি বলবো যে রেগুলেটর হিসাবে বাংলাদেশ ব্যাংক যেমন ঘোষণা করেছে লিকুইডিটি কমানোর জন্য মপিং আপ করবে, ভালো কথা, দ্যাটস ডিজায়ারেবল। হ্যাঁ, ইন্টারেস্ট রেটকে যদি একটু বাড়াতে পারে এই লিকুইডিটিটাকে কমিয়ে, সেটা হেল্প করবে, তখন টাকাটা একটু কম আসবে এই মার্কেটে। আমরা চাই যে মার্কেট বাড়ুক, স্থিতিশীল ভাবে বাড়ুক, ফান্ডামেন্টালি ড্রিভেন হোক। এই করোনার সময়ে অর্থনীতির অবস্থা ভালো নয়, আমরা জানি যে অর্থনীতি একটা খুব খারাপ সময়ের মধ্যে যাচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি ভালো নয়, উৎপাদন পরিস্থিতি ভালো নয়, কিন্তু শেয়ার মার্কেট খুব বেশি ভালো হলে সেটা কি অসঙ্গতিপূর্ণ নয়? কাজে আমাকে একটু ভাবতে তো অবশ্যই হবে, খালি পজিটিভ পজিটিভ করলে তো হবে না, পজিটিভের থেকে কিন্তু নেগেটিভ জিনিস চলে আসে। কাজে সেটাকে আমরা তো জানি আমরা ঘর পোড়া গরু, কাজে সিঁদুর দেখলে তো একটু ভয় পাবোই। অনেক ধন্যবাদ স্যার। তো এখন যদি আমি বলি যে আসলে আমরা চাচ্ছি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চাচ্ছে বাজার বড় হোক, বাজার বিস্তৃত হোক, এখানে লেনদেন বাড়ুক, এখানে বিনিয়োগ বাড়ুক, এখানে আরো কোম্পানি তালিকাভুক্ত হোক, সবকিছু মিলে আমরা পুঁজিবাজারের সামগ্রিক উন্নয়ন চাচ্ছি। এখন সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে পথে হাঁটছে সেখানে আপনার পরামর্শটা কি? না, আমি মনে করি যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যে পথে হাঁটছে সেটা মোটামুটি ঠিক পথই। এখানে
আমাদেরকে আরো অনেক কোম্পানিকে আনতে হবে, কারণ আমাদের মার্কেট ক্যাপ বাড়াতে হবে, বাজারকে আরো বিস্তৃত করতে হবে, গভীর করতে হবে, আমাদের ডেইলি ট্রানজাকশনকে বাড়াতে হবে, কিন্তু স্পেকুলেটিভ ট্রানজাকশনের জন্য নয়, ডে ট্রেডার্স দিয়ে ভরে ফেললে হবে না। আমাদেরকে ইনস্টিটিউশনাল ইনভেস্টরদেরকে আরো বেশি বিনিয়োগে উৎসাহিত করতে হবে, মিউচুয়াল ফান্ডকে আরো বেশি ডেভেলপ করতে হবে। আমাদেরকে বাজারকে একটা গঠনমূলকভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের রেগুলেটরি, যে ধরনের সার্ভেইলেন্স করা দরকার সেগুলো করতে হবে। এখন কতগুলো জায়গাতে আমি বলি যেখানে সার্ভেইলেন্সের আরো বেশি প্রয়োজন আছে। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি, আজকের খবরই দেখলাম যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর প্রফিট আসতেছে স্টক মার্কেট থেকে। সেটা কেন হবে? তাদের তো প্রফিট আসবে তাদের প্রিমিয়াম এবং তাদের সেটেলমেন্ট অফ অ্যাকাউন্টস থেকে এবং বিনিয়োগ বিভিন্ন জায়গায় ইনক্লুডিং স্টক মার্কেট। কিন্তু স্টক মার্কেট যখন 70-80% হয়ে যায় বা 60-70% হয়ে যায়, তখন তো একটা প্রশ্ন আসে যে এখানে তারা অতিরিক্ত মুনাফার জন্য তারা এখানে বিনিয়োগ করছে। তারপরে অনেকগুলো শেয়ার আমরা দেখেছি, স্মল ক্যাপ শেয়ারগুলো বিশেষ করে খুব ভালোভাবে নজরদারিতে রাখতে হবে। এগুলোর মূল্য হঠাৎ করে বেড়ে যায়, হঠাৎ করে পড়ে যায়, এবং এর মধ্যে এখনো কিন্তু এর মধ্যে খেলা চলছে। এই খেলাগুলোকে একটু কন্ট্রোলে রাখতে হবে। এগুলো যদি করা যায়, বাজারকে স্থিতিশীল করা যায়, লিকুইডিটিটাকে যদি আমরা একটু কমিয়ে রাখতে পারি, কমিয়ে আনতে পারি, আমি মনে করি যে বাজার আবার একটু স্থিতিশীল ভাবে, একটু ধীর স্থির ভাবে আস্তে আস্তে সামনের দিকে এগোবে। সেটাই আমার কামনা। অনেক ধন্যবাদ স্যার। এ পর্যায়ে আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনি জানেন যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দেশের বাইরে একটি 4 দিনের রোড শো করে আসছে এবং বাজারে সামগ্রিক বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য এখানে চেষ্টা করা হচ্ছে। তো আমাদের যে বাজার, সেই জায়গায় যে সামগ্রিক ভাবে এই যে অব্যাহত ভাবে চেষ্টা করা হচ্ছে বাজারকে আরো একটু বিদেশি বিনিয়োগকারীদেরকে এখানে আনার জন্য, এই বিষয়টি এবং এই রোড শো সামগ্রিকভাবে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বিদেশি বিনিয়োগকারীরা আমাদের বাজারকে স্টেবিলাইজ করতে সাহায্য করে। কিভাবে? যখন বাজার অতি মূল্যায়িত হয়, সব জায়গায় কিন্তু তারা সরে দাঁড়ায়, কারণ তারা জানে যে এই বাজারে রিস্কি মার্কেট হয়ে গেছে এবং এখানে আমাদের থাকাটা উচিত হবে না। তারা কিন্তু একটা সিলিং দেওয়ার চেষ্টা করে, তারা সরে দাঁড়ানোর মাধ্যমে একটা সিলিং আসে বাজারে। এবং যখন আবার বাজারটা ফল করে ব্যাপকভাবে, তখন কিন্তু আবার সব জায়গায় আসে বিদেশি বিনিয়োগকারীরা। তারা দেখে এই বাজারে তো লাভ করার আছে, এখানে তারা একটা ফ্লোর এস্টাবলিশ করে ফেলে। সেই কারণে ইনস্টিটিউশনাল এবং বিদেশি বিনিয়োগকারী, তারা তো ইনস্টিটিউশনালি, তারা কিন্তু বাজারকে একটা স্টেবল রেঞ্জের মধ্যে রাখে, যেটা সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরা কিন্তু সেটা বোঝেন না এবং সেটা করতে পারেন না। কাজে আমি মনে করি যে বিদেশি বিনিয়োগকারীদের এখানে থাকার একটা অবশ্যই সুযোগ আছে এবং আসবেন তারা, সেটা আমরা চাই। তবে এটা ঠিক, যখন বাজার অতি মূল্যায়িত থাকে তখন বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু আসতে চায় না। আমি কোভিডের আগেও অনেক অনেক বিনিয়োগকারী লাইক ব্ল্যাক রক, যেটা পৃথিবীর 1 নম্বর প্রতিষ্ঠান, এবং অনেক আরো অন্যান্য অনেক প্রতিষ্ঠান, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ এখন ফ্রন্টিয়ার মার্কেটের মধ্যে ইনক্লুডেড আছে, বাংলাদেশ একটা বিদেশি বিনিয়োগের গন্তব্যস্থল পোর্টফোলিওতে। কিন্তু তারা যখন আসে, তারা যখন দেখে, তারা দেখে যে যেগুলো কোম্পানিগুলো তারা মোটামুটি আস্থা সহকারে কিনতে চায়, সেই কোম্পানিগুলোর শেয়ার মূল্য কিন্তু অনেক বেশি, প্রাইস আর্নিং রেশিও অনেক বেশি। তখন তারা বলে যে তাতে এই বাজারে তো ইনভেস্ট করলে আমাদের লাভ হবে। তারা কিন্তু ক্ষুদ্র, অতি ভোলাটাইল স্মল ক্যাপে তারা সাধারণত যায় না বা যাবে না। তো কাজে আমি মনে করি যে বিদেশি বিনিয়োগকারীরা আসুক, সেটা আমরা চাই, কিন্তু বাজার যদি স্টেবল থাকে, বাজারের যদি যে ভ্যালুয়েশন সেটা যদি অ্যাট্রাকটিভ থাকে, তাহলে অবশ্যই তারা আসবে। কিন্তু বাজার যদি অতিমূল্যায়িত হয়, বিশেষ করে অল্প কিছু কোম্পানি, যারা যে কোম্পানিগুলো ভালো, সেই কোম্পানিগুলো যদি অতিমূল্যায়িত হয়, তাহলে কিন্তু তারা তখন নিরুৎসাহিত হয়। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আপনি জানেন যে ইন্ডিয়ার সূচক একসময় 8,000 ছিল, সেখান থেকে 40,000 চলে গেছে। তো সেটা তো ক্রাশ করছে না। তো বাংলাদেশে আপনি জানেন যে 2008 সালে বা 9 সালে যে সূচক ছিল,
তারপরে অনেক কোম্পানি বাজারে এসেছে, তো আমাদের বাজার কি এখন আরেকটু বড় হয় নাই? বা এই জায়গাটায় কেন ক্রাশ হতে পারে, বা এই জায়গাটায় কেন আমাদের সূচক কেন 15,000-এ গেলে সমস্যাটা কোথায় দেখছেন? মানে এই জায়গাটায় যদি একটু ভেঙে বলেন বিনিয়োগকারীদের বোঝার জন্য, যে আপনার কেন মনে হচ্ছে যে এই বাজার 15,000 গেলেই ক্রাশ করতে পারে, কারণটা কি? দেখুন, ইন্ডিয়ান মার্কেট অনেক বড় মার্কেট, এবং ইন্ডিয়ান মার্কেটে পার্টিসিপেশন সবসময় অনেক বেশি থাকে, এবং তাদের ক্যাপিটাল এই দেখেন, মানে মার্কেট ক্যাপ দেখেন স্বাভাবিক সময়ে সেটা কিন্তু 100%-এর উপরে জাতীয় আয়ের। আমাদের মার্কেট ক্যাপ কোথায়? অল্প একটু, 15-10 এরকম থাকে আমাদের। তো ইন্ডিয়ান মার্কেটের সাথে আমাদের তুলনা করলে হবে না, ওটা অনেক ম্যাচিওরড মার্কেট। দ্বিতীয় কথা হচ্ছে ইন্ডিয়ান মার্কেট অলসো খুবই ওভার ভ্যালুড এখন, এবং ওখানেও কিন্তু আমি না, ইন্ডিয়ান অনেক বিশ্লেষকই বলছে যে মার্কেটের একটা কারেকশন হওয়া দরকার আছে, বা হতে পারে, বা হবে সামনে, কারণ এটা খুব অতিমূল্যায়িত হয়ে গেছে। এখানকার অ্যাভারেজ প্রাইস আর্নিং রেশিও অনেক বেশি হয়ে গেছে। হ্যাঁ, একটা ফ্যাক্টর আমাদেরকে মনে রাখতে হবে এখন, যে পৃথিবী জোড়াই টাকার মূল্য অনেক কমে গেছে, রিটার্ন অন অ্যাসেট অনেক কমে গেছে। সেই কারণে রিস্ক অ্যাপেটাইট যেটাকে আমরা বলি, অর্থাৎ হাই রিস্কেও মানুষ বা বিনিয়োগকারীরা ইনভেস্ট করছে, সেটারই প্রতিফলন কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখছি। ইন্ডিয়ান মার্কেটে প্রচুর ফরেন ইনভেস্টমেন্ট আসছে এবং পুশিং ইট আপ। এখন কথা হলো যে ওয়ার্ল্ডের ইন্টারেস্ট রেট স্ট্রাকচার যদি কোনো কারণে চেঞ্জ করে, কোনো কারণে ফেডের বা আমেরিকাতে ইনফ্লেশন তো অলরেডি এখন বেড়ে গেছে, কোনো কারণে যদি এটা বেড়ে যায়, তাহলে কিন্তু প্রচুর টাকা, প্রচুর ইন্ডিয়া থেকে বের হয়ে যাবে ইনস্ট্যান্টলি, এবং মার্কেট উইল কোল্যাপস। তো আমাদেরকে একটু একটু বুঝে শুনে করতে হবে। বিদেশি বিনিয়োগ আমরা চাই, কিন্তু যদি খুব অতিরিক্ত মাত্রায় আসে এবং সেটাকে যদি এমনভাবে একটা পর্যায়ে নিয়ে যায় যে হঠাৎ করে আউটফ্লো হয়ে যেতে পারে পোর্টফোলিও, সেটাকে অ্যাবজর্ব করার সক্ষমতা আমাদের কতখানি? ভারতীয় মার্কেটের হয়তো বিশাল মার্কেট বলে সেটা কিছুটা আমাদের চাইতে অনেক বেশি সক্ষমতা, আমাদের সক্ষমতা কিন্তু অত থাকবে না। তো আমাদেরকে একটু এই জন্য সাবধানের সাথে বিনিয়োগ করতে হবে, বিশেষ করে যারা মানে ক্ষুদ্র বিনিয়োগকারী, তারা তাদের সম্বল নিয়ে এসছেন এখানে, তাদেরকে পক্ষে কিন্তু ভালো কোম্পানি ছাড়া বিনিয়োগ করা উচিত নয়। তাদের উচিত হবে স্টেবল কোম্পানিতে থাকা, এবং স্টেবল কোম্পানির শেয়ারের মূল্য যদি খুব বেশি হয়, তাহলে না হয় আপাতত শেয়ার মার্কেট থেকে একটু দূরেই থাকলাম, পরে যখন আবার ভালো অবস্থায় থাকবে আমরা তখন পার্টিসিপেট করব। অনেক ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি বিজনেস আই বাংলাদেশের পক্ষ থেকে। আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য বিনিয়োগকারী ভাই বোনদেরকে সঠিক তথ্য বাজারে তুলে ধরা। এখানে অনেক অতিথি আসবেন, বিজ্ঞ অতিথি, এনারা সম্মানিত অতিথি, তেনারা তাদের মতামত দেন। আপনারা আপনাদের বিনিয়োগকে কিভাবে সুরক্ষিত রাখবেন, কিভাবে এখানে বিনিয়োগ করবেন, সেটা একান্তই আসলে আপনার ব্যাপার। তারপরেও আপনাদেরকে সচেতন করাই আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য। দয়া করে কেউ ভুল বুঝবেন না, এখানে কাউকে প্রভাবিত করতে চাই না। এই বাজার ভালো হোক, এই বাজার দীর্ঘদিন খারাপ ছিল, এই বাজারের উন্নতি হলে দেশের উন্নতি হয়, এই বাজার উন্নতি হলে আমাদের সামগ্রিকভাবে এটা আমরা সবাই লাভবান হই। এই বাজার যখন খারাপ ছিল দীর্ঘ 10 বছর, তখন কিন্তু কাউকে আমরা পাশে পাই নাই। এখানে অনেক সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা চাই না ভবিষ্যতে আর কোনো বিনিয়োগকারী এখান থেকে ক্ষতিগ্রস্ত হোক। আমাদের উদ্দেশ্য মহৎ, এবং আপনারা যারা দীর্ঘদিন যাবত আমাদের এই অনুষ্ঠান দেখে আসছেন, আপনারা জানেন যে বাজারের ক্ষতি হয় এরকম কথা আমরা কখনোই বলি না। বাজারের আপনারা সাধারণ বিনিয়োগকারী, আপনাদের কষ্টার্জিত অর্থ যাতে এখানে নিরাপদ থাকে, আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে সেই বিষয়ে একটু সজাগ করা। কারণ হচ্ছে যে যখন আপনারা লস করেন, আসলে আপনাদের দায়িত্ব কেউ গ্রহণ করে না। সুতরাং আমাদের যে বিজ্ঞ অতিথি আসে, আপনাদের অবশ্যই মূল্যায়ন করার ক্ষমতা আছে, বা আপনারা মূল্যায়ন অবশ্যই করবেন। আপনারা আমাদের সম্মানিত দর্শক, আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তবে আশা করছি যে আমাদের যেগুলো যে কথাগুলো বলি, সেটা পুরো অনুষ্ঠান দেখার পরে নিশ্চয়ই আপনারা মূল্যায়ন করবেন যে আসলে এটি কি আপনাদের জন্য ভালোর জন্য আমরা এই কথাগুলো বলছি, নাকি আপনাদের কোনো ক্ষতিকর কোনো বিষয় এখানে আমরা আলোচনা করছি। তো আমাদের সাথে থাকুন, আমাদের অনুষ্ঠান দেখুন। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে স্যার আবার আপনার কাছে আসি। যদি বলেন স্যার, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের বাজারে জানেন যে এখনো সবাই আসে নাই, এটি নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক কথা হয়েছে যে এই বাজারে
মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে অনেক কথা হয়েছে। তা আপনি কি মনে করেন যেসব সুযোগ সুবিধা আসলে দেয়া হচ্ছে মাল্টিন্যাশনাল কোম্পানিকে, এগুলো কি যথেষ্ট, বা বাজারে আনার জন্যই বা কি করণীয়, এই বিষয়ে আপনার একটু মতামত যদি বলেন। আমি মনে করি যে সরকারের এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উচিত হবে তাদের সাথে একটু ডায়ালগে যাওয়া, তাদেরকে কনভিন্স করা যে এখানে আসুন। কারণ একটা দেশে কাজ থাকতে হলে সেটার সাথে জনগণের সাথে একটু সম্পৃক্ত হওয়া উচিত, এবং জনগণের সাথে সম্পৃক্ত হওয়ার সবচেয়ে ভালো উপায় হচ্ছে তাদেরকে অংশীদারিত্ব দেওয়া। এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যদি জনগণকে অংশীদারিত্ব হিসেবে নেয়, সেটা কিন্তু তাদের এখানে স্থায়িত্বের জন্য এবং এখানে তাদের ক্লায়েন্টশিপ ডেভেলপের জন্য সহায়ক হয়। তো আমি আশা করি যে আমাদের মাল্টিন্যাশনালগুলোকেও তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে কিছুটা চাপও সৃষ্টি করতে হতে পারে, বাট খুব বেশি নয়, যে এখানে আসলে পরে কি ধরনের বেনিফিট তারা পেতে পারে। আমি মনে করি যে কোনো কোম্পানি হোক না কেন, তারা যদি এখানে থাকে, এখানে যদি তাদের একটা স্টেক হোল্ডার গ্রুপ হয়, ওনারশিপ গ্রুপ ডেভেলপ করে, হাজার হাজার লোক বা লক্ষ লক্ষ লোক যদি তাদের শেয়ার হোল্ড করে, তাদের কিন্তু একটা আনুগত্য এবং একটা থাকবে, মানে সেন্স অফ বিলঙ্গিং থাকবে সেই কোম্পানির সাথে, যেটা ওই কোম্পানির গ্রোথকেও সহায়তা দেবে ভবিষ্যতে। কোম্পানি সেগুলো ভাবা উচিত আমি মনে করি। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে আমি একটু দর্শক বেশ কয়েকজন লাইনে আছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনুষ্ঠান তেনারা নিয়মিত দেখেন এবং মন্তব্য করেন। আনোয়ার আলমগীর, আপনাকে ধন্যবাদ। দিগন্ত আহমেদ, আপনিও মন্তব্য করেছেন, আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি। এম শফিকুল কবির, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। কাজী নাজমুল হোসাইন, আপনি নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আনিসুর রহমান হেলাল, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আফজাল উদ্দিন চৌধুরী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। ইকবাল হোসেন, কাজী নাজমুল হোসেন, শোয়েব মজুমদার সহ যারা একাধিক দর্শক আমাদের সাথে আছেন, আপনাদের মতামতকে আমরা গুরুত্ব দেই এবং আমরা সম্মান রেখে আপনাদেরকে বলতে চাই যে আমাদের এই অনুষ্ঠান থেকে যদি আপনারা সামান্যতম লাভবান হন আমাদের আলোচনার থেকে, সেটাই আমাদের আসলে পাওয়া। এটার এ পর্যায়ে স্যার আপনাকে যদি আরেকটু বলি যে আমাদের পি রেশিও আপনি জানেন যে এখনো 15 ঘরে, কিন্তু এশিয়ার অন্যান্য অনেক দেশেই পি রেশিও কিন্তু আরো অনেক, বা যুক্তরাষ্ট্রের বাজারেও যদি বলি যে আপনার কিন্তু পি রেশিওটা আরো একটু বেশি। তো সেই জায়গা থেকে সামগ্রিক ভাবে যদি বলেন যে আমাদের পি রেশিওটার জায়গা থেকে এখনো যে ইন্স্যুরেন্স সেক্টরটা আবার অনেক দাম বেড়ে গিয়েছিল, এটা নিয়ে একটু সমালোচনা হচ্ছিল, আবার কিন্তু কিছুটা দাম কমে আসছে। এখন সামগ্রিক ভাবে আসলে আমরা এমন কোনো কথা বলতে চাই না যেটা প্রভাবিত হয়ে বাজারে কালকে থেকেই একটা প্রভাব পড়ুক বা কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হোক। আমাদের কথা হচ্ছে যে সামগ্রিক চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি, সেক্ষেত্রে হয়তো বিনিয়োগকারী ভাই বোনেরা তাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা হবে, বা সঠিক চিত্রটা যদি তারা জানতে পারে তখন তাদের বিনিয়োগটাকে সঠিক নিরাপদ জায়গায় তারা বিনিয়োগ করতে পারবে। তো স্যার এই জায়গাটা যদি একটু বলেন যে পিইউ রেশিওটা তো এখনো আমাদের 15 ঘরে, কিন্তু কিছু কিছু সেক্টরে পিইউ রেশিও এখনো অনেক বেড়ে গেছে। যেরকম পার্ট একটা সেক্টর আছে, এই সেক্টরের পিইউ রেশিও 100-র উপরে চলে গেছে। এরকম কিছু খারাপ জায়গা ছাড়া সামগ্রিকভাবে বাজারের পিইউ রেশিও নিয়ে আপনি কি বলবেন? দেখুন, অ্যাভারেজ দেখলে অ্যাভারেজটা দেখার দরকার আছে, কিন্তু এট দ্য সেম টাইম অ্যাভারেজ কিন্তু রিফ্লেকশন করে না আমার বিনিয়োগটাকে। কারণ এখানে অনেক কোম্পানি আছে যেগুলো হয়তো প্রফিটই করছে না, কিন্তু তাদের প্রাইসও আছে এরপরেও। কিন্তু এই জায়গাটাতে আমাকে দেখতে হবে যে অনেকগুলো সেক্টর আছে যেগুলো হয়তো ঠিকভাবে মূল্যায়িত হচ্ছে না, আবার অনেকগুলো সেক্টর আছে যেখানে সবাই ঝাঁপিয়ে পড়ে সেখানে অতি মূল্যায়িত করে ফেলছে। যে জিনিসটা আমি বলবো যে ভালো কোম্পানিগুলো শেয়ারের মূল্য কিন্তু অনেক বেশি, প্রাইস আর্নিং রেশিও অনেক বেশি। এই জায়গাটাতে আমি বিনিয়োগকারীদের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্যাটা দেখি। এখন যে কোম্পানি ভালো না, তার প্রাইস আর্নিং রেশিও কম হবে, সেটাই স্বাভাবিক, এবং তাদের সংখ্যা যদি অনেক থাকে সেটা গড়কে তারা নামিয়ে দেবে। কিন্তু সেটা দিয়ে তো আমার জাজমেন্ট হবে না, আমি তো সেখানে বিনিয়োগ করব না। একটা বাজে কোম্পানিতে কেন আমি বিনিয়োগ করব? যে কোম্পানি লাভ করছে না সেখানে কেন আমি বিনিয়োগ করব? সেটা মূল্য তো আমার কাছে 1 পয়সাও না, 10 টাকাও না। কাজে আমি কেন করব? সেখানে আমি করব আমি যে কোম্পানিগুলো লাভ করছে, যে কোম্পানিতে প্রবৃদ্ধি আছে, যে কোম্পানির রেপুটেশন আছে, ম্যানেজমেন্ট ভালো, মালিকানা ঠিক থেকে তারা রেসপেক্টেবল, সেই সব কোম্পানিতে আমরা বিনিয়োগ করব, সেই সব বিদেশি বা দেশি। তো এই জায়গাগুলোতে যদি আমরা একটু নজর দিই, তাহলে কিন্তু আমরা দেখব
যে পিই রেশিও কিন্তু ভালো কোম্পানিগুলোর পিই রেশিও অনেক উচ্চ মূল্যেই আছে এখন। কিন্তু স্যার এই জায়গায় একটি কথা বলা দরকার, সেটা হচ্ছে যে আমরা কিছুদিন যাবত দেখছি যে ভালো কোম্পানির দাম কিন্তু বাড়ে নাই, বেড়েছে খারাপ কোম্পানিগুলোরই দাম। তো এখন এটি এই ক্ষেত্রে মানে কি হতে পারে বিষয়টা? এখন আপনারা বলেন ফান্ডামেন্টালে বিনিয়োগ করেন, ফান্ডামেন্টালে যখন একজন সাধারণ বিনিয়োগকারী বিনিয়োগ করছে সে তো লাভ পাচ্ছে না। তো এখানে তো শেয়ার বাজার, এখানে তো আমরা ব্যবসা করতেই যাব। তো এখন এই জায়গাটা আসলে কার, কে সংশোধন হবে, বিনিয়োগকারী না নিয়ন্ত্রণ সংস্থা নাকি কোম্পানিগুলো? এটার সমাধানটা কি? এখানে দুজনেরই দায়িত্ব আছে। বিনিয়োগকারীকে আমরা বলবো যে আপনারা দীর্ঘমেয়াদী ভাবে বিনিয়োগের জন্য আসুন, ফটকা বাজারে বিনিয়োগের জন্য আসবেন না, ডে ট্রেডিং এর জন্য আসবেন না। এটা 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 আপনাদের জায়গা নয়। এটা এটা বাজারের জন্য ভালো নয়, আপনাদের জন্য ভালো নয়। এবং এসব কারণেই কিন্তু আজকে এই 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 জিনিসটা হচ্ছে। খারাপ কোম্পানির শেয়ার কেন বাড়বে, কেন অতিমূল্যায়িত হবে? এটার পেছনে তো নিশ্চয়ই কোনো না কোনো আন্ডারহ্যান্ড ইয়ে আছে, ডিলিংস আছে। আমি কেন জেনে শুনে সেখানে যাব? আমি যেসব কোম্পানিগুলো ভালো আছে আমি সেই সব কোম্পানিতে আমি থাকবো এবং একটু চোখ বুঝে থাকবো, কারণ ভবিষ্যতে তারা ঠিকই আমাকে ডিভিডেন্ড দেবে, তারা ঠিকই তাদের শেয়ারের মূল্য আস্তে আস্তে বাড়বে। এই অ্যাঙ্গেলটা আমি একটু ইন্টারাপ্ট করি স্যার, আপনি যদি একটু বিনিয়োগকারীদেরকে বলেন ভালো কোম্পানি বা ফান্ডামেন্টাল বলতে তারা কি বুঝবে, কিভাবে সিদ্ধান্তটা নিতে পারে যে এইটা ভালো কোম্পানি বা এইখানে আমি এই সূত্র ধরে এখানে বিনিয়োগ করতে পারি? আমি বলবো যে প্রথমে কোম্পানিটাকে আপনি অ্যানালাইসিস করুন যে এই কোম্পানি গত 10 বছরে তাদের প্রফিটেবিলিটি কি, 5 বছরের প্রফিটেবিলিটি কি, গত বছরের প্রফিটেবিলিটি কি, এই কোম্পানির ম্যানেজমেন্টে কারা আছে, তাদের রেপুটেশন কি, এই কোম্পানিগুলো কনসিস্টেন্টলি প্রফিট করছে কিনা এবং ডিভিডেন্ড দিচ্ছে কিনা। ডিভিডেন্ড না দিলেও কিছু আসে যায় না, যদি ভালো কোম্পানি হয় তারা কম ডিভিডেন্ডও দেয়। অ্যাপলের মতো কোম্পানি পৃথিবীর সবচেয়ে মূল্যায়িত কোম্পানি, $2 ট্রিলিয়ন তাদের ভ্যালুয়েশন, তারা তো ডিভিডেন্ড দেয় না। তারা গত সারা জীবনে তারা একবার হয়তো ডিভিডেন্ড দিয়েছে, তারা ডিভিডেন্ড দেয় না। তাদের শেয়ারের মূল্যই বাড়ে প্রতি বছর। তো আমি কথা হলো যে আমাকে দেখতে হবে কোম্পানির ফান্ডামেন্টাল গুলো, কোম্পানির ইতিহাস, কোম্পানির যে একটা ট্র্যাক রেকর্ড আছে সেটাকে আমাকে বিশ্লেষণ করতে হবে, তারপরে আমি বিনিয়োগ করব। আমি আমার পাশের লোক কি বললো যে এটার দাম বাড়বে কালকে, আজকে বিনিয়োগ করো, সেটা শুনে যদি আমি যাই তাহলে কিন্তু আমি হাত পোড়াবো। তাহলে স্যার এখন যদি আমি বলি যে বাংলাদেশে মানে ছোট ছোট যেসব কোম্পানি পুঁজিবাজারে আসতে চায়, এই যে স্মল ক্যাপ সৃষ্টি করা হয়েছে বাজারে, যেখান থেকে একজন নতুন উদ্যোক্তা কিছু টাকা নিতে পারবে এবং তার মাধ্যমে তার ব্যবসাকে সম্প্রসারণ করতে পারবে, বড় করতে পারবে। তো এই সুযোগটা যদি আমাদের পুঁজিবাজারকে আরেকটু ভালো করতে পারি, এখান থেকে যদি উদ্যোক্তারা টাকা নিতে পারে, সেক্ষেত্রে কি আমাদের দেশ সামগ্রিকভাবে লাভবান হবে না? এখানে বেকারত্বের জায়গাটা কমে মানে ঘুচবে না? তো সেই কারণে কি আমাদের পুঁজিবাজারকে আসলে সম্মিলিতভাবে এগিয়ে নেওয়া উচিত নয়, বা এখানে সেই এগিয়ে নেওয়ার জন্য আসলে কি করণীয়? আমি কিন্তু বলছি না যে স্মল ক্যাপ কোম্পানি থাকবে না। আমি যেটা বলছি যে কোম্পানি থাকুক তার একটা কয়েক বছরের একটা ইতিহাস তো থাকতে হবে, তা না হলে পরে কেন তাকে ইভেন স্টক মার্কেটে আসতে দিবে? কারণ এটা তো বিনিয়োগকারীদের টাকা। আমি কেন বিনিয়োগকারীদের টাকা এমন একটা কোম্পানির কাছে দিব যে কোম্পানি কোনো ট্র্যাক রেকর্ড নেই? সেটা তো হয় না। তাকে তো একটা আস্থা অর্জন করতে হবে, সে ছোট হোক বড় হোক। ছোট ছোট লাভ করবে, বড় বড় রকমের লাভ করবে। ছোটর পুঁজি কম, বড়র পুঁজি বেশি, ওই প্রাইস আর্নিং রেশিওতে কিন্তু সে ধরা একই রকমের মেজারমেন্টে চলে আসে, নর্মালাইজড হয়ে যায়। তো আমি মনে করি যে ছোটদেরও আসার অধিকার আছে বা মাঝারিদের আসার অধিকার আছে, তারা আসবে, আসুক, স্মল ক্যাপে থাকুক, এবং তারা যদি ভালো কোম্পানি হয় তাদের শেয়ারের দামও বাড়বে। কিন্তু বুঝে শুনে সেখানে বিনিয়োগ করুন, তাদের রেকর্ডটা দেখুন, তারা গত কয়েক বছর ধরে অপারেট করছে। আজকে আমি আসলাম, কালকে আমি গায়েব হয়ে গেলাম, সেই কোম্পানিতে বিনিয়োগ করে আপনি সর্বশান্ত হন বা কেউ সর্বশান্ত হোক, সেটা তো আমরা চাই না। স্যার, তো এই পর্যায়ে আমি যদি বলি যে আপনি জানেন যে বাজারে মিউচুয়াল ফান্ড খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে, বা মিউচুয়াল ফান্ডের খুবই একটা গুরুত্ব আছে। তো এই মিউচুয়াল ফান্ড নিয়ে আমাদের সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করছে। পার্শ্ববর্তী দেশে মিউচুয়াল ফান্ড অনেক জনপ্রিয় আপনি জানেন, কিন্তু বাংলাদেশে কিন্তু মিউচুয়াল ফান্ডটা সেভাবে ব্যাপক হারে পরিচিতি পায় নাই, বা সাধারণ মানুষের কাছে এটা এখনো অতটা জনপ্রিয় না। তো মিউচুয়াল ফান্ড নিয়ে আপনার ভাবনাটা কি, বা মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করতেই বা কি করতে পারি আমরা? দেখুন, শুধু ভারত নয়, পৃথিবীর সব দেশে মিউচুয়াল ফান্ড হচ্ছে
একটা প্রেফার্ড ইনস্ট্রুমেন্ট, প্রেফার অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে ক্ষুদ্র বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। ক্ষুদ্র বিনিয়োগকারীরা সরাসরি বাজারে যাওয়াটা খুব একটা ভালো কিছু নয়, কিন্তু আমাদের দেশে এটা হয় এবং এই কারণেই আমাদের দেশের বাজারগুলো এরকম ভাবে অস্থিতিশীল হয়। মিউচুয়াল ফান্ডের মাধ্যমে গেলে সেখানে মার্কেট অ্যানালিস্ট আছে, সেখানে তারা বুঝে শুনে কোম্পানিকে বিশ্লেষণ করে তারা সেখানে বিনিয়োগ করে। হ্যাঁ, তাদের একটা ট্রানজাকশন কস্ট আছে, তাদের একটা ফি আছে, সেটাকে আমাকে দিতে হবে, কিন্তু ওভারঅল পৃথিবী জোড়াই কিন্তু মিউচুয়াল ফান্ডটা, এই ইন্ডাস্ট্রিটা, এই সেক্টরটা ওয়েল ডেভেলপড এবং তারাই কিন্তু মেজরিটি অফ ট্রানজাকশন হ্যান্ডেল করে থাকে। তো সেই ক্ষেত্রে আর শুধুমাত্র বিশেষ বড় বড় যেসব কোম্পানি আছে যারা তারা নিজেদেরই অ্যানালিস্ট আছে, তারা সেটা তাদের মাধ্যমে এটাকে করে। ইন্ডিভিজুয়াল ইনভেস্টার্স গোয়িং স্ট্রেট একটা কোম্পানিকে ইনভেস্ট করা, সেটা কিন্তু খুব একটা এফেক্টিভ হয় না, একটা ইম্যাচিউরড মার্কেটের লক্ষণ। বাংলাদেশ মার্কেট এখনো যে ইম্যাচিউরড তারই প্রমাণ হচ্ছে আমাদের এখানে মিউচুয়াল ফান্ডটা আমরা এখনো ডেভেলপ করতে পারি নাই, এবং আমাদের যারা বিনিয়োগকারী তাদেরও ইম্যাচিউরিটির একটা লক্ষণ হচ্ছে যে আমরা এই কালেকটিভলি একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে বিনিয়োগ না করে আমরা এখনো মনে করি যে আমিই জানবো, আমার প্রতিবেশীর কাছ থেকে শুনবো, আমার পাশে যে লোকে বসে কম্পিউটারে টিপাটিপি করছে তার কাছ থেকে শুনেই আমি অ্যাডভাইস নিয়ে আমি বিনিয়োগ করে ফেলবো। এই ধারণাটা কিন্তু ঠিক নয়, এটা ইম্যাচুরিটির লক্ষণ বিনিয়োগকারীর পক্ষ থেকেও, মানে পয়েন্ট অফ ভিউ থেকেও, এবং এটা বাজারের পয়েন্ট অফ ভিউ থেকেও একটা সামগ্রিক ইম্যাচুরিটির লক্ষণ বলে আমি মনে করি। স্যার, আপনি জানেন যে বন্ড মার্কেট নিয়ে অনেক কাজ করা হচ্ছে, বাজারে নতুন নতুন বন্ড আসছে, ব্যাংকগুলো বন্ড ছাড়ছে, এবং এই যে বিদেশে থেকে নগদ গিয়েছিল বিদেশে, এখান থেকেও বলা হচ্ছে যে প্রায় 250 কোটি টাকার একটা বন্ড বিনিয়োগ বাংলাদেশে আসবে। সামগ্রিকভাবে এই বন্ড মার্কেট নিয়ে আপনার ভাবনাটা যদি একটু বলেন। বন্ড মার্কেট আরো অনেক ডেভেলপ হোক সেটা আমি চাই। বন্ড মার্কেট পৃথিবীতে অনেক দেশে আছে, বন্ড মার্কেট স্টক মার্কেটের চাইতে বড়। আমাদের বন্ড মার্কেট খুব ক্ষুদ্র একটা মার্কেট, বন্ড মার্কেট হবে বিশাল একটা মার্কেট, কিন্তু আমাদের সরকার কিন্তু সেটার দিকে বেশি মনোযোগ দেয় নাই এতদিন পর্যন্ত। তারা যেসব বন্ড ইস্যু করে সেটা হচ্ছে সঞ্চয়পত্র, সেই বন্ড দিয়ে তো ট্রেডেবল বন্ড না, ওটা দিয়ে মার্কেট ডেভেলপমেন্ট হয় না, বরং মার্কেটের ক্ষতি হয়। আমরা সরকার সেখানে সেগুলো ইস্যু করছে, সরকার ট্রেডেবল বন্ডটা সেভাবে ইস্যু করে নাই। একই সাথে বিভিন্ন রকমের ব্যারিয়ারও ছিল, যেগুলো কিছুটা এবার বাজেটে কর হার কমিয়ে সেটাকে সমাধান করা হয়েছে। আমি আশাবাদী যে, এবং সিকিউরিটি কমিশন যথেষ্ট কাজ করছে এই ব্যাপারে, বর্তমান কমিশন, তারা যদি সঠিকভাবে এটাকে এগিয়ে নিতে পারে আমাদের বন্ড মার্কেটটা আস্তে আস্তে চাঙ্গা হবে। ইন্টারেস্ট রেটটা কম থাকলে বন্ড মার্কেটকে চাঙ্গা করতে সহায়ক রাখে, কারণ বন্ড মার্কেটে যাওয়ার একটা প্রতিকূল হচ্ছে যে সঞ্চয়পত্রে যদি 11%, 11.5% দেওয়া হয়, তাহলে বন্ড মার্কেটে কত টাকা দেবে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর বা 30 বছরের জন্য বন্ড ইস্যু করলে? এই প্রশ্নটার জবাব বাংলাদেশে নাই, কারণ সঞ্চয়পত্রের কারণে এই বাজারটা খুব ডিস্টর্টেড। তাহলে সঞ্চয়পত্র থেকেও আমাদেরকে সরে আসতে হবে, সেটাও একটা বিশাল পলিটিক্যাল ইকোনমি ইস্যু সরকারের জন্য, সরকারের পক্ষে কঠিন একটা ব্যাপার, কারণ তারা একটা মনস্টার তৈরি করে ফেলেছে এখানে। তো বন্ড মার্কেটের ডেভেলপমেন্ট হোক, কর্পোরেট বন্ড মার্কেটটা আরো 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 অনেক গভীর হোক, এটা কিন্তু আমাদের কাম্য। কিন্তু এটা করতে হলে সরকারের যে বন্ড মার্কেট, সরকারের যে রেঞ্জ অফ ম্যাচুরিটিজ অফ বন্ড, সেগুলোকে সবগুলোকে আরো অনেক বাড়াতে হবে, ভলিউম অনেক বাড়াতে হবে, ট্রানজেকশনস অনেক করতে হবে, সেকেন্ডারি মার্কেটটাকে অনেক ডেভেলপ করতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশে একটা ভাইব্রেন্ট বন্ড মার্কেট সৃষ্টি হবে, যেটা আরো অনেক আগেই হওয়া উচিত ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে হয় নাই। স্যার, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির শিক্ষক হিসেবে আপনার পেশা জীবন শুরু করেছিলেন। দীর্ঘ এই জীবনে আপনি, আমরা জানি যে 89-90 সালে আপনি অর্থমন্ত্রীর উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন, কর উপদেষ্টা হিসেবে, এবং সামগ্রিকভাবে আপনি বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় বিশ্বব্যাপী আপনি কাজ করেছেন। আমরা যদি বলি, সামগ্রিকভাবে যদি বলেন যে আমাদের পুঁজিবাজার এখন যে অবস্থায় আছে, আমাদের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যেভাবে চেষ্টা করছে, আপনি কি মনে করেন না যে আমাদের পুঁজিবাজারে এখান থেকে আরো অনেক দূর যাওয়া উচিত সামগ্রিকভাবে আমাদের দেশের অর্থনীতির বিবেচনায়? হ্যাঁ, কিছু সংকট আমাদের আছে, আমাদের তো স্যার, যেহেতু আমরা গরিব একটা দেশ, বলবো মধ্যবিত্ত আয়ের দেশ, তো এখানে অনেক সংকট আমাদের মোকাবেলা করতে হয়। আপনারাও করছেন, ব্যাংকও করছে সামগ্রিকভাবে, কিন্তু আমাদের তো এগিয়ে যেতে হবে এবং আমরা কিন্তু এগোচ্ছি।
আমরা 2000 সালে যেখানে ছিলাম সেখানে কিন্তু নাই, আমরা 2010 সালে যেখানে ছিলাম সেখানে কিন্তু নাই, এখন 2020 সাল, আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাবো আর 5 বছর পরে। সামগ্রিকভাবে আমাদের সরকারও চেষ্টা করছে, এখন আমাদের মানুষের মাথাপিছু আয় বেড়েছে, এইগুলা একটা ভালো দিক আছে। এখন করোনার কারণে কিছু জায়গায় আমাদের হয়তো কিছু সারা বিশ্বব্যাপী কিছু নেতিবাচক জায়গাও আছে, কিন্তু আমাদের পুঁজিবাজারটা কি, আমাদের অর্থনীতির যেটা প্রতিফলন হওয়া উচিত ছিল, শেয়ার বাজারটা যে জায়গায় থাকা উচিত ছিল সেই জায়গায় কি আসলে আমরা যেতে পেরেছি? না, সেটা আমরা যেতে পারি নাই, এবং সেটা আমাদের ব্যর্থতা। আমাদের পুঁজিবাজার এখনো অনেক ছোট রিলেটিভ টু আওয়ার সাইজ অফ দ্য ইকোনমি, এবং আমাদের পুঁজিবাজারে ভালো লিস্টেড কোম্পানির সংখ্যা এখনো অনেক কম। এই জায়গাগুলোতে আমাদের নজর দিতে হবে। যেসব কোম্পানি এখনো পুঁজিবাজারে আসে নাই তাদেরকে আনতে হবে, যারা এসেছে কিন্তু খুব কম শেয়ার ছেড়েছে তাদেরকে আরো বেশি শেয়ার ছাড়াতে হবে। এগুলো পুঁজিবাজারের গঠনমূলক কাজ হবে। তো আমি মনে করি যে বাংলাদেশের মতো একটা দেশে পুঁজিবাজারের আকার অন্ততপক্ষে 50-60% হতেই পারে, বা 70-80% হতে পারে। ভারতে যদি 100-র উপরে যেতে পারে, আমরা কেন পারবো? চায়না তো আরো বেশি। কিন্তু আমরা অ্যাটলিস্ট আমাদের যে বর্তমান লেভেল তার চাইতে তো দ্বিগুণটা তো আমরা করতে পারি। কাজে এখানে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, কিন্তু মার্কেটকে স্থিতিশীল রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মার্কেট যদি বারে বারে বাস্ট অ্যান্ড বুম অ্যান্ড বাস্টের মধ্যে পড়ে যায় প্রতি 10 বছরে একবার, তাহলে কিন্তু এ বাজার সামনে এগুবে না। এটা আমাদের খেয়াল করতে হবে। আমি অতি লোভে তাঁতি নষ্ট যে একটা কথা আছে, আমি যদি খুব তাড়াতাড়ি সবাই ঝাঁপিয়ে পড়িয়ে এই মার্কেটকে নিয়ে, আপনি যেটা বললেন 15-20 হাজারে নিয়ে গেলাম, হ্যাঁ গেলাম ঠিকই, কিন্তু যেটা উপরে উঠবে সেটা কিন্তু আবার নিচে নামবে। সেটা তো আমরা চাই না। আমরা চাই এমন ভাবে ফাউন্ডেশন দিয়ে উপরে উঠুক যেটা আর নিচে নামবে না, সেটা উপরের দিকেই যেতে থাকবে। তো এই মার্কেটের ফাউন্ডেশনটা এখনো অত শক্তিশালী নয়, এই মার্কেটের বেসটা এখনো অত বড় নয়, এটা ট্রানজাকশন ভলিউম এখনো আমি বলবো যে স্বল্প আকারেরই আছে। আমি একটু পার্সোনালি জিজ্ঞেস করি, আমার একটু খুব কৌতূহল হচ্ছে, জানতে চাই আর কি, যে আপনি যে পর্যায়ের মানুষ, এত এই কথাগুলো যদি এইভাবে বলেন তাতে বিনিয়োগকারীরা অনেক অনেক সময় আতঙ্কিত হতে পারে, কারণ আমাদের বিনিয়োগকারীরা অনেক সময় কিন্তু বোঝে না। তো সেই ক্ষেত্রে এটা কি আপনি উচ্চ পর্যায়ে কি আপনি বলেছেন এই কথাগুলো বা বলার চেষ্টা করেছেন, যেটা হয়তো মিডিয়াতে না বলেও যদি বলা যেত, এরকম কি হতে পারতো দেখুন, বিষয়টা? আমি একটা কথা বলি, মার্কেট অ্যানালাইসিস, মার্কেট সম্পর্কে বক্তব্য দেওয়া, এগুলো কিন্তু মার্কেটকে স্বাস্থ্য গুণগতভাবে ভালো করে। আমরা যদি সবকিছুই মুখ চাপা দিয়ে রাখি, কাউকে কিছু বলতে না দেই, তারপরে যখন মাথার উপর বাড়িটা পড়বে তখন তো বাড়িটা তো আমাদের খেতেই হবে। তার থেকে আমি যদি কিছু লোকেও এই বাড়ি খাওয়া থেকে সম্বরণ করতে পারি, সেটা কি ভালো নয়? কাজে বাজার নিয়ে কথা বলাতে, আমাদের দেশে একটা কথা আছে, বাজার নিয়ে কথা বলে বাজার সংবেদনশীল, বাজার হয়ে যাবে। এটা ভ্রান্ত ধারণা। বাজার নিয়ে সবাই কথা বলুক, সবারই অ্যানালাইসিসটা আমরা শুনতে চাই। এক একজনের এক এক মত আছে, সেটাতে কোনো অসুবিধা নাই। কেউ বলবে যে বাজার হয়তো 25,000 যেতে পারে, 20,000 যেতে পারে, তাদের মতামত তারা দিক। আবার যারা মনে করবে যে না, বাজার সংযতভাবে আগানো উচিত, আমি তো কখনো বলি নাই যে বাজার এখন আর বাড়বে না, সেটা তো আমি বলি নাই। আমি বলছি বাজারকে সামনে যেতে হলে ফান্ডামেন্টালি ড্রিভেন হতে হবে। অর্থনীতি যখন চাঙ্গা হবে তখন বাজার আবার সামনের দিকে যাবে, সেটাই হবে স্থিতিশীল বাজার ব্যবস্থা। আমি মনে করি যে মত প্রকাশের এবং একটা একটা মানে ওপিনিয়ন ব্যাকড বাই ফ্যাক্টস এন্ড সাবস্টেন্স, সেটা বলার অধিকার সবার থাকা উচিত। এবং বাজার এগুলোকে যখন অনেক মানুষ বলবে, বাজার সেটাকে নিয়েই কিন্তু সামনের দিকে এগোবে। বাজারের সংবেদনশীলতা মানে এই নয় যে লজ্জাবতীর মতো আমি ছুলে পড়েই সে দুতিয়ে পড়ে যাবে, সেটা হলে তো সেই বাজার তো টিকবে না। স্যার ধন্যবাদ। এখন ব্যাংক সেক্টর নিয়ে আপনি একটু যদি বলেন, আমাদের সামগ্রিক ব্যাংক সেক্টরে আমরা জানি যে এখানে কিছু নেতিবাচক কথা আসছে ইতিমধ্যে, পত্রিকাও আসছে। সামগ্রিকভাবে ব্যাংক খাতের গত 10 বছরে যদি যাই আমরা, 1/3 মুনাফা কমেছে। তো আপনার এই জায়গা থেকে আমাদের হতাশার জায়গা যেরকম আছে, আমাদের ব্যাংকিং সেক্টরের আওতার বাইরে, কার্যক্রমের আওতার বাইরে এখনো বাংলাদেশে বিপুল জনগোষ্ঠী আছে। তাদেরকে যদি এটার কার্যক্রমের ভিতরে ভবিষ্যতে আসবে, সেক্ষেত্রে ব্যাংকিং সেক্টর ভবিষ্যতে কি আবার ঘুরে দাঁড়াবে বলে আপনার মনে হয় না? দেখুন, ব্যাংকিং সেক্টরকে শুধু স্টক মার্কেটের মূল্য দিয়ে আপনি জাজ করবেন না। ব্যাংকিং সেক্টরকে আমরা জাজ করি অন্যভাবে। আমরা দেখি যে ব্যাংকিং সেক্টরের ফান্ডামেন্টাল হেলথটা কি অবস্থায় আছে, ব্যাংকিং সেক্টরের লোন লসের প্রভিশনিং এর সিচুয়েশনটা কি,
ব্যাংকিং সেক্টরের যদি ডেপথ আমরা চিন্তা করি, M2 ওভার জিডিপি, ব্রড মানির সাথে জিডিপির যে রিলেশনশিপ, সেখানে বাংলাদেশ অনেক পিছিয়ে। বাংলাদেশের রেশিও হচ্ছে 55%-এর নিচে, ভারতে হচ্ছে সেটা 80%-এর উপরে, চায়নাতে হচ্ছে 200%-এর উপরে। আমরা এখনো ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা অনেক পিছিয়ে আছি সব জায়গাতেই, ব্যাংকিং সেক্টর সহকারে। আমাদের এখনো ফাইন্যান্সিয়াল ইন্টারমিডিয়েশন সেই এফিসিয়েন্সি আসে নাই। আমেরিকাতে এখন হাউজিং মর্টগেজ 30 বছরের জন্য লোন নিলে সেটা 2.6% পাওয়া যায়। আমাদের দেশে তো মার্জিনই হচ্ছে 5%, 4% ব্যাংকের ক্ষেত্রে, তারা তার নিজে অপারেটই করতে পারে না, তা তো ইনএফিশিয়েন্ট। তো এগুলো তো ফান্ডামেন্টাল ফ্যাক্টরস। আমাদেরকে অনেক এফিসিয়েন্সি ডেভেলপ করতে হবে, আমাদেরকে অনেক টেকনোলজিক্যাল ইন্টারভেনশন আনতে হবে, আমাদেরকে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট আনতে হবে। আমরা এগিয়েছি অনেক দূর, কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি, কাজে সেটাকে মনে রাখতে হবে। তবে হ্যাঁ, আমি মনে করি বর্তমান করোনা পরিস্থিতির কারণে ব্যাংকিং খাতে কিছু অসুবিধা তো হবেই, এবং সেই কারণে ব্যাংকিং খাতের শেয়ারের মূল্য কিছু হয়তো অত বেশি নাও বাড়তে পারে। দ্যাটস এ রিফ্লেকশন, সেটা কিন্তু খারাপ কিছু নয়, কারণ এটা তো সত্যি কথা যে বর্তমানে শেয়ার মার্কেটের অবস্থা, মানে ব্যাংকিং সেক্টরের অবস্থাটা বেশি ভালো নয়, এটা সামগ্রিকভাবে। এবং অনেক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে খুব দুর্বল অবস্থানে, তাদেরকে শক্তিশালী অবস্থানে আনতে হবে, তা না হলে তাদের শেয়ার বাড়বে কিভাবে। তো মার্কেটে অ্যানালাইসিস আরো ভালো হোক, বাজার বিশ্লেষকরা আরো ভালোভাবে কোম্পানিগুলোকে বিশ্লেষণ করুন। যে ব্যাংক ভালো তারা ভালো করবে, যারা ভালো নয় তাদের শেয়ার মূল্য কমবে। অ্যাভারেজ দেখে তো আমার কোনো লাভ হবে না, কারণ এখানে তো খারাপটাও আছে ভালোটাও আছে, সেটাকে দেখে আমি একটা সেক্টরকে জাজ করব, সেটা ঠিক নয়। সেক্টরকে জাজ করতে হবে তাদের সেক্টরে যারা ভালো পারফর্মার তাদেরকে জাজ করে। স্যার, এবার যদি আপনি একটু বলেন যে সামগ্রিকভাবে এই যে আমাদের বাজার দীর্ঘদিন কিন্তু খারাপ ছিল, বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান স্যার এবং তার কমিশন দায়িত্ব নেওয়ার পরে তার যে পদক্ষেপ, সামগ্রিকভাবে এই বাজারকে অনেকটা সুবতাস বইছে, আমরা বলছি সূচক বাড়ছে। যেখানে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল গত বছর যখন করোনা শুরু হলো, বাজার বন্ধ ছিল দীর্ঘদিন, তারপর থেকে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, আপনি কি মনে করেন না যে এই সুশাসনের কারণেই এখন বাজার আবার ঘুরে দাঁড়িয়েছে? শুধুমাত্র সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের এই যে নানাবিধ যে কার্যক্রম এবং এখানে সুশাসন প্রতিষ্ঠার জন্য যে চেষ্টা করছে আন্তরিকভাবে তারা, এই বিষয়টি কি সামগ্রিকভাবে আপনি কি মনে করেন কেন বাজার আজকে এই যে সূচক বাড়ছে এই করোনার ভিতরেও, তাহলে কারণটা কি আপনার কাছে, এটার মূল্যায়ন কি? না, দেখুন, গুড গভর্নেন্স সবসময় বাজারের জন্য ভালো, এবং সবারই উচিত এটাকে 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 একটা পজিটিভলি দেখা। কাজে আমি সাধুবাদ দেব যে আমাদের নতুন কমিশন এই কাজ করছে, ভালো কাজ করছে। আরো 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 অনেক কিছু করতে হবে, এবং সেটা যদি তারা ভালোভাবে করতে পারে সেটা বাজারের জন্য সহায়ক। তবে এটাও ঠিক যে বাজার যেখানে আছে সেটা শুধুমাত্র গুড গভর্নেন্সের কারণে হয়নি। এখানে আমাদেরকে দেখতে হবে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা কি। বিশ্বজোড়াই কিন্তু স্টক মার্কেট অনেক উচ্চ পর্যায়ে আছে, এবং বাংলাদেশ তার কোনো ব্যতিক্রম নয়। বিশ্বজোড়ায় লিকুইডিটি অনেক বেশি আছে, এবং লিকুইডিটি যখন বেশি হয় স্টক মার্কেট তখন চাঙা হয়ে থাকে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। কাজেই আমি মনে করি যে আমাদের পারিপার্শ্বিক অবস্থাটাই আমাদেরকে বাজারকে এখানে নিয়ে এসেছে, সেই সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের গুড গভর্নেন্স একটা পজিটিভ কন্ট্রিবিউশন অবশ্যই সেখানে রেখেছে। স্যার, এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকে নানাবিধ সময় দেখি যে কেমন যেন একটা বিরূপ আচরণ করতে এই পুঁজিবাজারের সাথে, যেটা বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দায়িত্ব নেওয়ার পরে তাদের সাথে বসেছিলেন, কথা বলেছিলেন। আপনার কি মতামত একটু জানতে চাচ্ছি। না, বিভিন্ন সময় দেখি বাংলাদেশ ব্যাংক একটা চাপিয়ে দেয় বা এনবিআর কেমন যেন এটা একটা আলাদা বিমাতা সুলভ একটা আচরণ এই পুঁজিবাজারের সাথে, এইটার আপনি একটু যদি ব্যাখ্যা করেন। আমি মনে করি রেগুলেটরদেরকে সবসময় একসাথে বসে কাজ করতে হবে, পলিসিগুলো সিনক্রোনাইজড হতে হবে, একটা যেন আরেকটার প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। যে কোনো একটা পলিসি যখন এনবিআরই নিক বা সিকিউরিটি এক্সচেঞ্জে নিক, পরস্পরের সাথে যেন কথা বলে নেয় তারা, কারণ এই তিনটাই প্রতিষ্ঠানই বাজারকে নিয়ন্ত্রণ করে, ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। হ্যাঁ, এনবিআর সরাসরি করে না, কিন্তু কর চাপিয়ে দিলে তো কোম্পানির দাম পড়বেই, বাজার পড়ে যাবে। কাজে এনবিআর পরোক্ষভাবে বাজারকে ইনফ্লুয়েন্স করে, এবং সেই কারণে তাদেরকেও সাথে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে।
তো এই এই কোঅর্ডিনেশনটা যখন ফেলিয়ার হয় তখন বাজারে কিন্তু অস্থিতিশীলতা হয়। আমি মনে করি যে এই জায়গাটাতে সবাইকে একসাথে কাজ করতে পারলে এই সমস্যাগুলোর সমাধান সম্ভব। স্যার আপনি আর একটা প্রশ্ন, আপনি জানেন যে বিভিন্ন কোম্পানিগুলো তাদের ডিভিডেন্ড ঠিক মতো দিচ্ছিল না বিগত বছরগুলোতে, যে একটা কোম্পানি ভালো লাভ করলো নো ডিভিডেন্ড, বা কম বিনিয়োগকারীদেরকে কিভাবে ঠকানো যায় এক কথায় যদি বলি, এই ধরনের একটা চেষ্টা থাকে। কিন্তু বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পরে দেখছি যে এই ব্যাপারে তারা খুব ভালো ভূমিকা রাখছে। এবং এই ক্ষেত্রে আপনার ইটা কি, মানে মতামতটা, মূল্যায়নটা একটু জানতে চাচ্ছি, যে এই যে কোম্পানিগুলো যে সাধারণ বিনিয়োগকারীদেরকে ঠকায়, এই যে মানে তারা লাভ করছে বাট বিনিয়োগকারীদের দেওয়ার সময় তারা ঠিক কেমন যেন। আমি একটু বলি, এখানে আমাদেরকেও একটু 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 সহনীয় হতে হবে। দুটো জিনিস, এক নম্বর হচ্ছে হ্যাঁ ভালো কোম্পানি ভালো লাভ করছে, কাজে বিনিয়োগকারীরা সেটা মানে সুফলটা পাবে, দ্যাটস এট গিভেন, এটা নিয়ে নন নেগোশিয়েবল। বিনিয়োগকারী কোম্পানি ভালো করলে বিনিয়োগকারী অবস্থা ভালো হবে। সেটা কিভাবে হবে? সেটা দুই ভাবে হয়। একটা হলো ডিভিডেন্ড ভালো দিবে, যেটার মাধ্যমে বিনিয়োগকারীরা প্রত্যেক বছর একটা ভালো রিটার্ন পাবে এবং সেটা তাদের অন্যান্য কাজে তারা ব্যবহার করবে বা বিনিয়োগ করবে। আবার আরেকটা হলো যে কোম্পানির যে ভ্যালুয়েশন সেটা যদি বাড়ে এবং কোম্পানির প্রফিট যদি রিটেইন করে সেখানে যদি কোম্পানির ভ্যালুয়েশনকে তারা শক্তিশালী করে, তাহলে কিন্তু শেয়ারের মূল্য দিয়েই কিন্তু বিনিয়োগকারীরা তাদের রিটার্নটা পেয়ে যেতে পারে। এটা দুইভাবেই হয়। আমাদের দেশের কালচারে, আমাদের দেশে যেহেতু অ্যাকাউন্টিং এর উপর আস্থা অভাব আছে, কোম্পানির অ্যাকাউন্টস অনেকেই জানে না, বোঝে না এবং কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকে, সেই কারণে মানুষ ওই ডিভিডেন্ডটাকে বেশি আমলে নেয়। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে ডিভিডেন্ড কিন্তু খুব কম রোল প্লে করে। তাদের হচ্ছে যেই কোম্পানির শেয়ারের মূল্য, মাইক্রোসফটই হোক বা অ্যালফাবেট গুগল হোক, তারা এটা 10 বছর আগে কি ছিল, এখন কত শগুণ বেড়েছে, এটাকেই তারা দেখে। কত টাকা ডিভিডেন্ড দিয়েছে তারা সেটা দেখে না। কিন্তু আমাদের কালচার ইজ ডিফারেন্ট। আমি বুঝি বাংলাদেশের বাস্তবতার আলোকে আমাদের বেশিরভাগ স্মল শেয়ার হোল্ডাররা বিশেষ করে তারা ডিভিডেন্ডটার দিকে নজর দেয়। কিন্তু ডিভিডেন্ড না দিলেও যদি শেয়ারের মূল্য বাড়ে আপনারা কিন্তু একই বেনিফিট পাবেন বা আরো বেশি বেনিফিট পেতে পারেন। একটা কোম্পানি যদি আমি বলি, যদি সে 100 টাকা লাভ করে, সে যদি 100 টাকা পুরোটা ডিভিডেন্ড হিসেবে দেয়, তাহলে তো কোম্পানি কোনোদিন বড় হতে পারবে না। কিন্তু সে যদি একটা অ্যামাউন্ট দিয়ে 10%, 15%, 20% দিয়ে বাকি 80% তার প্রফিট সে ওটাকে আবার পুনর্বিনিয়োগ করে, তাহলে ওই কোম্পানিটা আকারে বড় হবে, কোম্পানির শেয়ারের মূল্য বাড়বে, আপনারা কিন্তু আবার বিনিয়োগকারী হিসেবে আবার সেটার বেনিফিট অবশ্যই পাবেন। কাজেই এটাকে একটু দুই দিক থেকে দেখতে হবে বলে আমি মনে করি। স্যার আমরা জানি যে আপনি ব্র্যাক ব্যাংকের সাথে আছেন এবং ব্র্যাক ব্যাংকের আপনি সম্মানিত চেয়ারম্যান। আপনি কি ব্র্যাক ব্যাংক সম্পর্কে এমনি বিনিয়োগকারীদের কিছু বলবেন? আপনারা কি কেমন পারফর্ম করছেন বা কি অবস্থায় আছে, কার্যক্রম সম্পর্কে নরমাল কথাই হতে পারে, প্রভাবিত করার জন্য। না, আমাদের, আমি মনে করি যে আমাদের ব্র্যাক ব্যাংকের প্রাতিষ্ঠানিক শক্তি অনেক বেশি অনেক ব্যাংকের চাইতে। এখানে গুড গভর্নেন্সটা হাইয়েস্ট প্রায়োরিটি দেওয়া হয়। এখানে ভ্যালুস গুলোকে অনেক বেশি দাম দেওয়া হয়। যেমন এসএমই খাতের উপর আমরা অনেক বেশি জোর দিই। আমাদের পোর্টফোলিওর প্রায় 53%ই হচ্ছে মাঝারি এবং ক্ষুদ্র বিনিয়োগকারী। আমাদের কতগুলো যে জায়গা আছে কর্পোরেট গভর্নেন্সে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিই এবং আমাদের অ্যাকাউন্টস দিয়ে কোনো প্রশ্ন বা কোনো রকমের প্রশ্ন কখনো উঠে না এবং এটাই আমরা খুব রেসপেক্ট করি। যে কারণে করোনার আগের বছরে ব্র্যাক ব্যাংক অ্যাকাউন্টিংয়ে এবং আমাদের যে অ্যানুয়াল রিপোর্টের যে সেখানে আমরা সর্বভারতের সব সেক্টরের মধ্যে আমরা প্রথম হয়েছিলাম। তো এটা এত গর্বের বিষয় এবং প্রতি বছরই কিন্তু আমরা 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 শীর্ষেই থাকি। তো আমাদের গভর্নেন্সটাকে আমরা খুবই করি, যে কারণে বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি হোল্ড করে কোন কোম্পানির শেয়ার? ব্র্যাক ব্যাংকের শেয়ার। কারণ তারা জানে যে এখানে একটা আস্থার জায়গা আছে এবং আস্থা কিন্তু ব্র্যাক ব্যাংকের একটা সিম্বল, যেটাকে বলা হয় আস্থা অবিচল। তা আমরা কিন্তু সেই আস্থাটাই সৃষ্টি করতে চাই জনগণের মাঝে, যে এখানে কম বেশি থাকে কিন্তু আপনাদের সাথে আছি আমরা, আপনাদের সাথেই থাকবো, আপনাদের আস্থাভাজন হয়ে থাকবো, এটাই আমাদের লক্ষ্য।
স্যার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, তারপরেও একজন দর্শক একটু রবি সম্পর্কে জানতে চাই, আপনি কি কোনো মন্তব্য করবেন রবি কোম্পানিটা নিয়ে, আপনার অ্যানালাইসিস যদি থাকে, বা এটার মানে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি হিসেবে সামগ্রিকভাবে রবিকে আপনি কিভাবে দেখছেন? আমি কোনো প্রাইস প্রজেকশনে যাব না। আমি মনে করি রবির একটা ভবিষ্যৎ বাংলাদেশে আছে, কারণ এটা হচ্ছে 2 নম্বর কোম্পানি, গ্রামীণের পরেই হচ্ছে রবি। এবং রবি বাংলাদেশে এখন আস্তে আস্তে প্রফিটেবিলিটির দিকে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো বলে আমি মনে করি। তো এই কোম্পানির লং টার্মে দেখতে হবে। পাস্টে এটা প্রফিটেবিলিটি ছিল না, কিন্তু আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে, এবং বাংলাদেশের বাজার যত বড় হবে রবির অবস্থান তত সুদৃঢ় হবে। এটা একটা মধ্য এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ হিসাবে মানুষকে নিলে পরে তারা লাভবান হবে বলে আমি মনে করি। স্যার এই পর্যায়ে যদি আমি একটু আপনার কাছে বলি যে সামগ্রিকভাবে প্রায় অনুষ্ঠানের শেষে চলে আসছে, আপনার কাছে শেষ প্রশ্ন যে সামগ্রিকভাবে বর্তমান সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এই কার্যক্রম, বাজারকে গতিশীল করা, বড় করা, সামগ্রিকভাবে তারা যে পথে হাঁটছে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? এরপরে আরেকটি প্রশ্ন করব আপনাকে, এটা একটু যদি বলেন স্যার। আমি আগেও বলেছি যে নতুন এই কমিশন প্রথম থেকেই ভালোভাবে সামনের দিকে যাচ্ছে, তাদের কিন্তু অনেক কিছু করণীয় আছে। আমাদের এখনো রেগুলেটরি সাইডে অনেক উইকনেস আছে, আমাদের এখনো সার্ভেলেন্স সাইডে অনেক উইকনেস আছে, আমাদের এখনো বাজারে অনেক রকমের ঘটনা ঘটছে যেগুলোর ব্যাপারে তাদেরকে আরো একটু তীক্ষ্ণ নজর দিতে হবে। এগুলো করতে পারলে বাজারকে স্থিতিশীল করতে পারবে। যে ধরনের স্পেকুলেটিভ অ্যাক্টিভিটি বা কিছু চক্র বাজারকে যেটা প্রভাবিত করে, সেটা কিন্তু দৃশ্যমান অনেক ক্ষেত্রে, সেই জায়গাগুলোতে একটু তাদের কাজ করতে হবে বেশি বলে আমি মনে করি, এবং আমি আশাবাদী যারা করতে পারবেন তারা। সর্বশেষ প্রশ্ন স্যার আপনার কাছে, আপনি জানেন যে আপনার একটা বক্তব্য নিয়ে খুব আলোচনা এবং সমালোচনা হচ্ছিল, আমি আবারও একটু আপনার কাছে সেই বিষয়টাই আপনাকে পরিষ্কার করার জন্য বলবো যে আপনি বলেছেন যে বাজারকে এখনই থামাতে হবে। এই বিষয়টি নিয়ে আপনার সর্বশেষ আবারও একটু জানতে চাবো কেন এটা আপনি বললেন, এবং সর্বশেষ বিনিয়োগকারীদের জন্য আপনার যে বক্তব্য আপনি দিতে চান, আমাদের যেসব বিনিয়োগকারী ভাই বোনরা আপনার অনুষ্ঠান দেখছে তার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, তারপরে আমরা বিদায় নিব। আমি যেটা বলেছি সেটা হচ্ছে একটা তুলনা করুন একটা চলমান ট্রেনের সাথে। তুলনা করুন যে এই ট্রেনটা খুব দ্রুত যাচ্ছে এবং খুব বেশি জোরে যাচ্ছে, এবং এটা বেশি জোরে গেলে এটা স্টেশন ছেড়ে চলে যাবে, অর্থাৎ যে ফান্ডামেন্টাল যে ড্রিভেন সেটা থাকবে না। তো বাজারকে যদি থামাতে হয়, একদিনে বাজার থামানো যায় না। অর্থাৎ এখন যদি বাজারটা 7,000-এ থাকে, আমি চাই যেটা 8-8.5-এর মধ্যেই যেন এটা থেমে যায়। এটা থামাতেই হবে কেন স্যার? থামাতে হবে কেন? না, থামাতে হবে না। আমি যেটা বলছি যে একটা পজ, কোনো কিছুই পার্মানেন্টলি থামবে না চিরকালের জন্য। কিন্তু আমি যদি 100 মিটার দৌড় দেই বা 500 মিটার দৌড় দেই, আমাকে একসময় আমি হাঁপিয়ে যাব, বাজারও কিন্তু হাঁপিয়ে যাবে। বাজার যখন আমি বেশি জোরে দৌড়াবো, বাজার তখন কলাপস করবে যে। কিন্তু আমি যদি সুন্দর দৃঢ়ভাবে হেঁটে সামনের দিকে যেতে থাকি, ওই খরগোশের আপনি বলতে চাচ্ছেন যে আমাদের বাজার আগাক, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যাতে ধীরে ধীরে আগাক, তাহলে এটা ভিত্তিটা মজবুত হবে। অ্যাবসলিউটলি স্থিতিশীল ভাবে। বিনিয়োগকারীদের কাছে কিন্তু ভুল মেসেজ যায় স্যার, আপনারা যখন এভাবে বলেন একটা কথা, তখন বিনিয়োগকারীরা ধরে নেয় যে বাজার ক্রস করবে, অথবা বাজার ফল করবে, অথবা বাজার সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। সুতরাং এই বিষয়টা একটু পরিষ্কার হওয়া দরকার, কেননা বাজারটা অনেক কষ্ট করে 10 বছর পরে এটাকে আবার একটা পর্যায়ে আনা হয়েছে। বাজারটা কেবল একটা গতি হয়েছে। এখন যে সাধারণ বিনিয়োগকারীরা বাজারে আসবে, সে যদি আপনাদের কথায় আতঙ্কিত হয়ে যায়, ভীত হয়ে পড়ে, তাহলে তো বাজার যে কোনো সময় আবার এখানে একটা পতনের ধারায় চলে আসতে পারে, ফল করতে পারে। তো সামগ্রিকভাবে যদি একটু পরিষ্কার ভাবে আপনারা যখন বলেন, এটা অনুরোধ থাকবে স্যার আমাদের। পরিষ্কার ভাবেই বলতে চাই যে অ্যানালিস্ট যারা আছেন, যারা বিশ্লেষক, তাদেরকে বিশ্লেষণ করে তাদের বক্তব্য দিতে হবে, এটাই তাদের দায়িত্ব। দ্বিতীয় কথা হচ্ছে, বাজার কোথায় যাবে আমি জানি না, আমার হাতে কোনো ক্রিস্টাল বল নাই। আমি বাজারকে বিশ্লেষণ করি আশেপাশের আনুষঙ্গিক যে ডেভেলপমেন্ট গুলো আছে সেটার আলোকে। এখন প্রশ্নটা হচ্ছে যে বাজারকে কি সামনের দিকে দ্রুত নিয়ে আমি কি এটাকে কলাপস করাবো, সেটাই কি কাম্য, নাকি আমি এটাকে একটা স্থায়ীভাবে সামনের দিকে
স্টেডিলি নিয়ে সেটাকে আমি চিরকালের জন্য সামনের দিকে এগুতে থাকবো। এটাই হলো পার্থক্য। আমরা চাই সেকেন্ডটা, যে বাজার সামনের দিকেই যাক, কিন্তু স্থিতিশীলভাবে যাক, একটু রয়েস হয়ে যাক। দ্রুত দৌড় দেওয়ার দরকার নেই, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আমি কোলাপস করার আমার দরকার নেই। সেই রকম বাজার আমি চাই না। আমি মনে করি সেটা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। যেসব বিনিয়োগকারী এখন লোভের বশবর্তী হয়ে মনে করেন যে বাজার কেন আরো যাবে না, আরো 10,000 কেন হবে না, আমি তাদের উদ্দেশ্যে বলবো একটু শান্ত হন, বুঝে শুনে বিনিয়োগ করুন। অনেকবার হাত পুড়িয়েছেন হয়তো, আবার যেন না পোড়ান। স্যার অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা শুনছিলেন, আসলে আমরা বলতে চাই আমাদের অতিথি যিনি ছিলেন আজকে আমাদের সাথে, ডক্টর আহসান এইচ মনসুর, উনি আসলে মেসেজটা দিতে চাচ্ছেন, আপনাদেরকে বলতে চাচ্ছেন যে বাজার অবশ্যই গতিশীল হবে, বাজার অবশ্যই উপরের দিকে যাবে, তাতে কোনো সমস্যা নেই। বাজার সূচক আরো ডাবল হবে, তাতেও কোনো সমস্যা নাই। কিন্তু যাতে এই বাজার ফল না করে, সাধারণ বিনিয়োগকারীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এবং এই বাজার দ্রুত গতিতে গেলেই পড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে, কিন্তু যদি ধীর স্থির ভাবে আগায় সেক্ষেত্রে বাজারের পতন হওয়ার সম্ভাবনা থাকবে না, আপনাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কমে আসবে বা হবে না। সেই আস্থা থেকে, সেই ভরসা থেকে উনি আসলে এই বক্তব্যটা দিয়েছেন এবং আপনাদেরকে বলার চেষ্টা করেছেন। উনি বলতে চান যে বর্তমান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন যে পথে হাঁটছেন সেটা সঠিক পথ, এবং এভাবে বাজার এগিয়ে যাবে, বাজার একটা আস্থাশীল জায়গায় থাকবে, আপনারা লস কম করবেন, সেটাই ওনার চাওয়া। তো প্রিয় দর্শক, আপনারা আজকে আমাদের সাথে ছিলেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের বিজনেস আই বাংলাদেশের ফেসবুক পেজ থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখার জন্য। আগামী অনুষ্ঠান দেখবেন সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। স্যার আপনাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার আপনার সাথে কথা হবে এবং কোনো অনুষ্ঠানে হয়তো আবারও আপনাকে আমন্ত্রণ জানাবো। ভালো থাকবেন স্যার। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।